গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেককে গুড মর্নিং। ওয়েলকাম টু WBPSC টেক্সট বুক। যারা যারা ক্লাসে রয়েছো তারা ঝটপট সেশনটাকে একটু শেয়ার করে দাও যাতে বাকিরাও জয়েন করে যেতে পারে। তবে আজ আমি বলবো না যে ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা। আজ একটা অনেক স্পেশাল দিন, শুধুমাত্র তোমাদের জন্যই। আজকে আমি এই ভিডিওটা জাস্ট রেকর্ড করে দিচ্ছি যাতে তোমাদের প্র্যাকটিস, তোমাদের প্রিপারেশন যেন বন্ধ না থাকে, সেই স্পেশালি। আর স্পেশাল দিন যেহেতু তোমরা প্রত্যেকেই জানো, আজ একটা স্পেশাল দিন, সেই জন্য এবং আগামী দিনেও একটা স্পেশাল দিন তোমাদের জন্য আসতে চলেছে, টিচার্স ডে। সেই উপলক্ষেও তো আমার তরফ থেকে একটা রিটার্ন গিফট বলতে পারো ভেবেছিলাম, তো আমি এই দিন ছুটিতেই আছি এবং সেই জন্য ক্লাস কেন অফ যাবে, তাই তোমাদের একটা ছোট্ট রিভিশন। দেখতেই পাচ্ছ টপিক ওয়াইজ বেস্ট কিছু কোয়েশ্চেন রেখেছি। ছোট্ট সময়, তাড়াতাড়ি প্র্যাকটিস করো, দেন আবার ছুটি হয়ে যাবে তোমাদের, কেমন? তো চলো আর দেরি করবো না। আজকে একটু রেগুলারের থেকে আলাদা, আর আজকে 1 তারিখ, জানো, মাসের প্রথমে একদিন একটু তোমাদের একটু রিভিশনও হয়ে যাবে, কিছু টপিক ওয়াইজ কোয়েশ্চেনও থাকলো। তো সেটার কিন্তু একটা ছোট্ট জিনিস, ছোট্ট কি বলবো, ক্লাস। চলো, প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন, তার আগে বলে রাখি, টপিক হচ্ছে আমাদের স্পোর্টস বা খেলাধুলা থেকে যে সমস্ত প্রশ্ন আছে, অবশ্যই এটা যখন তোমরা দেখবে তোমরা কিন্তু টাইম টু টাইম অ্যান্সার গুলো করবে, কেমন? তোমরা কিন্তু অ্যান্সার করা থেকে বিরত থাকবে না, প্রত্যেকেই অ্যান্সার করবে। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নি। 2025 সালে 12তম বিশেষ অলিম্পিক বিশ্ব, অর্থাৎ স্পেশাল যেটা হয় না, বিশেষ অলিম্পিকে বিশ্ব শীতকালীন, আর এটা কিন্তু রিভিশন হবে, এখানে কোনো নতুন প্রশ্ন নেই, আর তার জন্য এক্সট্রা কোনো ইনফরমেশনও যেটুকু টুকটাক দেওয়ার বলে দেবো, কারণ ওই যে বললাম ভিডিওটা একদম ছোট থাকবে তোমাদের জন্য, জাস্ট একটা রিভিশনের জন্য তোমাদের কিন্তু ক্লাসটা আমি করিয়ে দিচ্ছি। 12তম বিশেষ অলিম্পিক বিশ্ব শীতকালীন প্রতিযোগিতায় স্নোবোর্ড অর্থাৎ নবীন জায়েন্ট স্লাম, যেই স্বর্ণ পদক কারা জিতেছে? জয়েন্ট তো নবীন অর্থাৎ ইউথ, সেটা কারা জিতেছে? সমীর যাদব এবং হেমচাঁদ, সমীর যাদব এবং ভারতী, হর্ষিতা ঠাকুর এবং ভারতী, নাকি হেমচাঁদ এবং হর্ষিতা? এটা তোমাদেরকে আগেও বহুবার করিয়েছি, তোমরা এবার ঝটপট অ্যান্সারটা দিয়ে দাও, কেমন? ঠিক আছে, তোমরা এবার অ্যান্সারটাকে দিয়ে দাও। আমি বেশিক্ষণ জানোই, আজকে যখন আমি ক্লাসটা রেকর্ড করব তোমাদের জন্য, তো সেখানে তো তোমাদের অ্যান্সার আমি দেখতে পাবো না, তো অবশ্যই তোমরা নিজেরাই অ্যান্সারটা দিয়ে দেবে। তো সঠিক অ্যান্সার কিন্তু কি হয়ে যাচ্ছে তারপরে আমি বলছি, সেটা হচ্ছে সমীর যাদব এবং ভারতী। সমীর যাদব এবং ভারতী কোথায়? বিশেষ অলিম্পিক 12তম এডিশনটা একটু মাথায় রাখবে, এডিশনটা কিন্তু একটু কততম, সেটা হচ্ছে 12তম, সেটা একটু মাথায় রেখো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 2025 সালে চীনা গ্র্যান্ড প্রিক্স কোন ফর্মুলা, এখানে চীনা গ্র্যান্ড প্রিক্স দিয়ে কমা হবে, কোন ফর্মুলা ওয়ান রেসার জিতেছে, যা ম্যাকল্যারেনের ফর্মুলা 1 ইতিহাসের 50তম 1-2 ফিনিশিং চিহ্নিত করছে? এটা একটা বিশেষ, কারণ সব সময় সবগুলো যে বিশেষ ব্যক্তি জিতে থাকে তার একটু গিয়ে হাটকে হয়েছে ব্যাপারটা, সেই জন্য বলেছিলাম কিন্তু তোমাদের নামটা একটু মনে রাখতে হবে। চীনা গ্র্যান্ড প্রিক্স এবং ফর্মুলা 1 রেসার, অর্থাৎ তিনি কিন্তু ফর্মুলা 1 রেসার, এবং ম্যাকল্যারেনের ফর্মুলা 1-এর ইতিহাসে 50তম 1-2 ফিনিশিংকে চিহ্নিত করেছে। সেটা কিন্তু নান আদার দেন অস্কার পিএস্ট্রি। আবারও বলছি, ম্যাক্সিমাম গ্র্যান্ড প্রিক্স কিন্তু ম্যাক্স ভেরস্টাপেনের নামেই যায়, বাট রিসেন্ট সময় কিন্তু দেখা যাচ্ছে যে তার বাইরে গিয়েও অন্য যারা রয়েছে তারা কিন্তু সেই গ্র্যান্ড প্রিক্সের খেতাব জিতছে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। বেঙ্গালুরু ওপেন 2025, বেঙ্গালুরু ওপেন 2025-এ একক শিরোপা মানে সিঙ্গেল, অর্থাৎ ডাবলসে নয়, সিঙ্গেলে বেঙ্গালুরু ওপেন 2025-এর সিঙ্গেলের শিরোপা কে জিতেছে? সিনতারো মোচিজুকি, বাবা মোচিজুকি মানে মোচা আবার জুকি, মোচিজুকি, ব্র্যান্ডন হোল্ট, ব্লেক বেলডন, নাকি রে হো? নামগুলো কি অসাধারণ, আমি শুধু চিন্তা করছি এদের বাবা মারা যখন এদের নামগুলো দিয়েছিল, ঠিক
কোন কনসেপ্টগুলো ভেবে ভেবে দিয়েছে। মানে অবশ্যই তাদের ল্যাঙ্গুয়েজ ভিত্তিক, অর্থাৎ যাদের যেরকম ভাষা, চাইনিজ চুং ছাং ফুং ফাং, সেই একটা ভিডিওতে কোথায় যেন দেখছিলাম, কোনো একটা মহারাজ নাম আমি বলতে পারবো না, আমি এটা জাস্ট ভিডিওতে দেখেছিলাম, সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে তার ওই সামনে গিয়ে বসেছে, তখন বলছে আমি ফ্রম বেঙ্গল, মানে বাংলা থেকে এসেছি, তখন ওকে জিজ্ঞাসা করছে রাম্বা রাম্বা হাম্বা হাম্বা লাম্বা লাম্বা এসবের মানেটা কি। তো এটা জাস্ট যোগ করে বললাম যে ল্যাঙ্গুয়েজের ভিত্তিকে নাম রেখেছে, যাই হোক সেটা কিন্তু হয়ে যাচ্ছে ব্র্যান্ডন হোল্ট। আজকে কিন্তু কোনো এক্সট্রা ডেসক্রিপশন মানে ডিটেলস যাবে না, কারণ আমি রেগুলার ক্লাসে করাই। আজকে তোমাদের কোয়েশ্চেনগুলো দেখো, নিজেরা অপশনগুলো দেখো এবং অ্যান্সার করো, কারণ যখন আমি দেবো সেটা তো লাইভে দিই, অবশ্যই তোমরা জানো, ঠিক আছে। চলো, শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু, একমাত্র তোমাদের জন্য, আর অবশ্যই স্পেশাল দিনে, কারণ স্পেশাল কিছু করতে হবে, তাই চলো। অনাহত কেন আমি অনাহত পড়ছি, আমি অনাহত একজন, জাগে অনাহত সিং 17 মে 9 থেকে 17 মে তারিখে শিকাগোতে প্রতিযোগিতায়, তাহলে কোন কোন সময় হচ্ছে দেখো, 9 থেকে 17 মেতে হয়েছে, শিকাগোতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? অনাহত সিং কোন খেলার সাথে সম্পর্কিত? টেনিস, স্কোয়াশ, ব্যাডমিন্টন নাকি ক্রিকেট? প্রত্যেকেই জানো অনাহত সিং কিন্তু হয়ে যাচ্ছে স্কোয়াশের চ্যাম্পিয়ন, স্কোয়াশের সাথে কিন্তু তার সম্পর্ক রয়েছে খেলার। এবং কত বছর বয়সী মেয়ে সেটাও কিন্তু তোমরা অ্যান্সারটার সাথে সাথে দেবে, বাচ্চা মেয়ে, তার নাম, তার বয়সটা লিখবে তোমরা। টেকেনের 8-এ গোয়ারিশ সোল সিং এবং শুভম খোরওয়াল কোন ইভেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছে? টেকেন 8-এ গোয়ারিশ সোল সিং এবং শুভম খোরওয়াল কোন ইভেন্টে ভারতীয় প্রতিনিধিত্ব করেছেন? কোথায়? 17th ওয়ার্ল্ড ই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। তোমরা প্রত্যেকেই জানো, রিসেন্টলি তোমাদেরকে আমি কিন্তু ক্লাসে পড়িয়েছিলাম যে অনলাইন গেমিং এর উপরে ব্যান করা হয়েছে, এবং যারা সেটার অ্যাড করবে 5 লাখ টাকা 50 লাখ টাকা অব্দি জরিমানা এবং 2 বছরের জেল কিন্তু হতে পারে। বাট তার সাথে সাথে কিন্তু এটাও বলা হয়েছে যারা ই স্পোর্টস এর সাথে যুক্ত আছে, সেটাও অনলাইন গেমিং, বাট ই স্পোর্টস সেখানে নিজেরা নিজেদের স্কিলকে দেখাতে পারবে, সেগুলো অলওয়েজ তাদের জন্য কিন্তু অ্যালাউড রয়েছে। আচ্ছা, এখানে কি দেখতে পাচ্ছি? 17th ওয়ার্ল্ড ই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, ব্রিক্স ই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2025, এশিয়ান ই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2025 নাকি ইন্টারন্যাশনাল ই স্পোর্টস লিগ? সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি ব্রিক্স ই স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। এর সাথে সাথে তোমরা কমেন্ট করো ঝটপট, ব্রিক্স কত সালে গঠন হয়েছিল? কেমন লাগছে ক্লাসটা আজকে কিন্তু জানিও। আমি কিন্তু মানে যখন ক্লাসটা তোমরা দেখবে তখন কিন্তু আমিও দেখব, কমেন্ট করবো না, বাট তোমাদের কমেন্ট কিন্তু আমি অবশ্যই দেখব, তোমরা কে কি বলছো, ঠিক আছে। চলো, ISSF ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন জুনিয়র বিশ্বকাপে 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় স্বর্ণপদক কে জিতেছে? সেটা কিন্তু কে হয়ে যাচ্ছে? স্বর্ণপদক জিতেছে কোন খেলায় সেটাও উল্লেখ করবে, এবং কি মেডেল পেয়েছে 2025, এটা কিন্তু ভুল করো না, অনেকে 2024-এর সাথে গুলিয়ে ফেলো, সেটা কিন্তু 2025 উল্লেখ রাখবে। সেটা কিন্তু হয়ে যাচ্ছে সম্ভাবী শারান ক্ষীরসাগর, বাবা ক্ষীরসাগর নামটা বিশাল বড় ভাই, ক্ষীর দিয়ে মনে রাখিস তোরা, তাহলেই হবে কি সম্ভাবী শারান ক্ষীরসাগর। চলো পরবর্তী প্রশ্ন, রোমানিয়ার বুখারেস্টে অনুষ্ঠিত 2025 সালের সুপার বেট চেস ক্লাসিক কে জিতেছে? কি নাম? সেটা হচ্ছে সুপার বেট চেস ক্লাসিক কে জিতেছে? ডি গুকেশ, তারপরে হচ্ছে আলী রেজা, ফিরোজলা, ম্যাক্সিম ভ্যাকিয়ার লেগ্রাফ আর প্রাজ্ঞানিয়ান্দান। কি ভালো নাম, আর এদের কি ভুলভাল নাম, বাট যাই হোক, সেটা কে? সেটা কিন্তু চেস চ্যাম্পিয়নশিপ, সেটা হয়ে যাচ্ছে কিন্তু জিতেছে আর প্রজ্ঞানন্দ। এবং এর সাথে সাথে তোমরা কমেন্ট করে ঝটপট বলো আর প্রজ্ঞানন্দ কততম গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া? কেমন? চলো, আর আরেকটা জিনিস, সেটা যেন কি এটা বলবো, ভুলে গেছি,
আমার মনে পড়লে বলছি। ও হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের কিছু কিছু টপিক মানে যেই কোয়েশ্চেনগুলো আসার মতো টপিক ওয়াইজ আমি রেখেছি প্রশ্নগুলো, সেই ক্লাসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমাদেরকে বলতে হবে কেমন লেগেছে। আমি পরে অবশ্যই বলে দেবো আরেকবার, তাও তোমরা বলো। চলো পরবর্তী প্রশ্ন, 2025 সালের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো এবং ম্যাসকট উন্মোচন করা হয়েছে। অফিসিয়াল ম্যাসকটের নাম কি? তোমাদের মানে এটা তোমাদের একটা ছোট্ট মিনি টেস্ট বলতে পারো, আমি অলওয়েজ তোমাদেরকে পড়ানোর সময় বলে দিই। এবং সেটা কি বলেছে, 2025 সালের ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেটাও কমেন্ট করবে। আমি আজকে কিচ্ছু বলে দেবো না, বলেছি না আজকে আমি কিচ্ছু বলে দেবো না, তোমাদেরকে প্রশ্নগুলো প্র্যাকটিস করাবো, তোমরা রিভিশন করবে। কি নাম? বিরাজ। বিরাজ কি? বিরাজ কিন্তু একটা ছোট্ট হাতি, তাকে কিন্তু সিম্বলিক করা হয়েছে কোথায়? ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, 2025 সালের কানাডিয়ান সুইমিং ট্রায়ালসে মহিলাদের 400 মিটার ফ্রি স্টাইলের বিশ্ব রেকর্ড কে ভেঙেছিলেন? মহিলাদের 400 মিটারের ফ্রি স্টাইলে যে রেকর্ডটা সেটা কে ভেঙেছে? কেটি লেডিকি, এরিয়ানে টাইমাস, সামার ম্যাকিনটোস নাকি এমা ম্যাকিওস? কি হবে বলো? বেশি সময় তো দেওয়া যাবে না, অনেকগুলো প্রশ্ন আছে, করাতে হবে এই 1 ঘন্টায়। সেটা কিন্তু সামার ম্যাকিনটোস। ঠিক আছে, চলো পরবর্তী লাস্ট প্রশ্ন, স্পোর্টসের থেকে লাস্ট প্রশ্ন। ঠিক আছে, পুরোপুরি লাস্ট প্রশ্ন নয়। 2025 সালের এনবিএ চ্যাম্পিয়নশিপ কোন দল জিতেছে? ওকলাহোমা সিটি থান্ডার, বোস্টন স্টিলকার্স, গোল্ডেন স্টেট ওয়ারিয়ার্স, ইন্ডিয়ান স্পেসার্স, সেটা হচ্ছে কে? ওকলাহোমা সিটি থান্ডার। ঠিক আছে, চলো এইবার সরকারি স্কিম, এইটাও প্রচুর আসে পরীক্ষা, একটা ফেমাস টপিক। লেখাটা বুঝতে পারছিস তো? যাই হোক, আমি বললাম গভর্নমেন্ট স্কিম, ইংলিশে বলে দিচ্ছি, সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কিম থেকে যা যা প্রশ্ন আসে সেইটা নিয়ে আমরা ছোট্ট একটা আলোচনা করে নিই। চলো, আলোচনা না, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে কিন্তু। চলো, ভারত সরকার বিভিন্ন কৃষি প্রকল্পকে একীভূত করার জন্য যে একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেছে তার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি একটা পরীক্ষা এসে গেছে, তাও আমি করিয়ে দিচ্ছি কারণ তারপরে অনেকে ভুল করবে। সেটা কি? ভারত সরকার বিভিন্ন কৃষি প্রকল্পকে একীভূত করার জন্য যে একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন তার নাম কি? তার নাম কিন্তু হয়ে যাচ্ছে কি? কৃষি নিবেশ পোর্টাল। কৃষকদের জন্য নামটা মনে রাখবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের অ্যাকাউন্টস, অনেক ক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে আগেকার দিনে জমিদারি থেকে লিজ নেওয়া হতো, লিজ নিয়ে তারা জমি চাষ করতো, কিন্তু তাদের মুনাফা যতটুকু প্রাপ্য তারা কিন্তু পেত না। তো এখনকার দিনে দাঁড়িয়ে এই প্রসেসটাই অনেকটা কি বলবো মানে সুগম হয়েছে। আর তাদের কৃষকদের কথা মাথায় রেখেও কিন্তু তাদের কি বলবো আর্থিক মুনাফার কথা চিন্তা করেই করা হয়েছে কৃষি নিবেশ পোর্টাল, মনে রেখো একটু। পরবর্তী প্রশ্ন, কোন মন্ত্রণালয় আদি কর্মযোগী কর্মসূচি? ভেরি ভেরি, প্রশ্নগুলো কেমন হয়েছে সেটাও জানাবে। আদি কর্মযোগী কর্মসূচি চালু করেছে কোন মন্ত্রণালয়? আদি কর্মযোগী কর্মসূচি চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ এডুকেশন নাকি মিনিস্ট্রি অফ হেলথ? তার সাথে সাথে তোমরা আমাকে কার আন্ডারে কোন মিনিস্ট্রি রয়েছে সেটাও অবশ্যই কিন্তু জানাবে। মিনিস্ট্রি অফ হেলথ তো নাড্ডাজি, আমরা প্রত্যেকেই জানি, এবং বাকিরা তোমরা কিন্তু অবশ্যই বলবে। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট নাকি গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়? সেটা কি হয়ে যাচ্ছে? এটা কিন্তু হয়ে যাচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স।
তার নামটাকে আমি জানি যারা আমার ক্লাসের টপ স্টুডেন্ট আছো তারা কেউ সিঙ্গেল কমেন্ট কিন্তু করবে না, তার সাথে সাথে সমস্ত কিছু তোমাদেরকে বলতে হবে। আজকে তোমাদের মিনি টেস্ট, তোমরা যখন টেক্সট বুকের টেস্ট দাও তোমরা একবারে লাস্টে গিয়ে যখন তোমাদের অ্যানালাইসিস থাকে সেখানে যেমন দেখতে পাও, আজকে শুধু কোয়েশ্চেন আনসারে প্র্যাকটিস করবে। আমি ওই যে বললাম আমি অফ থাকতেই পারতো আজকে ক্লাসটা, কিন্তু সপ্তাহে শুরু আবার মাসেরও প্রথম, একটা ক্লাস গ্যাপ গেলে ভালো লাগে বলো তো? আর তোমরা সেদিনকে সবাই চাইবে ক্লাসটা হোক, তাই জন্যই তোমাদের এই গিফট আমি দিয়ে গেলাম। চলো, কোন সরকার স্কুল ফি রেগুলেশন মানে যেটা স্কুলের ফিস রেগুলেশন অর্ডিনেন্স 2025 কে অনুমোদন করেছে? কোন সরকার স্কুল ফি রেগুলেশন অর্ডিনেন্সটাকে 2025-কে অনুমোদন করেছে? মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক নাকি উত্তরপ্রদেশ? কোন দেশ হবে? এবং ন্যাশনাল এডুকেশন পলিসি সেটাকেও কিন্তু প্রত্যাখ্যান করেছে কোন রাজ্য এবং কেন, সেটাও কিন্তু তোমরা কমেন্টে বলবে, কারণ সব পড়িয়ে দেওয়া, এগুলো আমি পড়িয়ে দিয়েছি। আরে মেরা হক बनता है तुम लोगों से पूछना है कि नहीं बताओ। চলো, অ্যান্সারটা হয়ে যাচ্ছে দিল্লি। দিল্লিতে কিন্তু কোন সরকার, এবং বর্তমানে কিন্তু নতুন পুলিশ কমিশনারও নিযুক্ত হয়েছে কার? দিল্লির, কারণ রেখা গুপ্তার উপরে একটা অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাকের পরে দিল্লির নতুন পুলিশ কমিশনারকেও কিন্তু নিয়োগ করা হয়েছে। চলো, কোন সরকারি স্কুল ফি রেগুলেশন অর্ডিন্যান্স করা হয়েছে 2025? সেটা কিন্তু দিল্লিতে। বাবা, ও তো বাল্লে বাল্লে ডান্স করছে, লাইক দিস, বাল্লে বাল্লে। চলো, বনাধিকারের প্রচারের জন্য, বনের অধিকার অর্থাৎ বনাধিকার প্রচারের জন্য কেন্দ্র বাস্তবায়নের সুবিধা দিতে 300-টিরও বেশি এফআরএ সেল অনুমোদন করেছে। কোন প্রকল্পের অধীনে নতুন এফআরএ সেগুলিকে তৈরি করা হয়েছে? কোন প্রকল্পের অধীনে? এটা আমরা গভর্নমেন্ট স্কিমের মধ্যে আমাদের পড়ছে। বন বন্ধু কল্যাণ যোজনা, ফরেস্ট এম্পাওয়ারমেন্ট মিশন, ধারতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষণ অভিযান নাকি ট্রাইবাল রাইটস অ্যাক্সিলারেশন প্রোগ্রাম? কি হবে? সেটা কিন্তু হয়ে যাচ্ছে কি ধারতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি আবারও বলছি, গভর্নমেন্ট স্কিম থেকে রেলওয়েজও প্রচুর 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 প্রশ্ন এসেছে, ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রেখো। চলো, পরবর্তী প্রশ্ন কি বলছে। মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং উদ্ভাবনের সহজতা, উদ্ভাবন কি সংহিতা যেটা বলা হয়, উদ্ভাবনের সহজতা, গবেষণার বা সহজতা এবং বিজ্ঞানের সহজতা বাড়ানোর জন্য নীতি সংস্কারের ঘোষণা করেছেন। এখন 200 কোটি টাকা পর্যন্ত, কত? 200 কোটি টাকা পর্যন্ত গ্লোবাল টেন্ডার অনুসন্ধান GTE গ্লোবাল টেন্ডার এর অনুমোদন করার জন্য অনুমতি কাকে দেওয়া হয়েছে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এটাও নিজেরা ভেবে উত্তর করতে পারবে যদি সবগুলো নাও করে থাকা। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ইনস্টিটিউশনাল ডাইরেক্টরস অফ ভাইস চ্যান্সেলর্স নাকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নাকি ক্যাবিনেট সেক্রেটারি? কি হবে অ্যান্সারটা? একটু ভেবে উত্তর দাও, প্রশ্ন বলতে বলতেই তো তোমরা দেখে নেবে। চলো, অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে কি ইনস্টিটিউশনাল ডাইরেক্টরস অ্যান্ড ভাইস চ্যান্সেলর, ইনস্টিটিউশনাল ডাইরেক্টরস এবং ভাইস চ্যান্সেলর। কেমন? চলো, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। কয়লা শ্রমিকদের কল্যাণের জন্য সি কেয়ার্স, কি নাম? সি কেয়ার্স 2.0 পোর্টাল চালু করা হয়েছে। সি কেয়ার্স 2.0 এর প্রধান উদ্দেশ্য কি? নামগুলো একটু নতুন নতুন তোমাদেরকে মনে হতে পারে, বাট এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? চলো, কি বলছে? কয়লার অনুসন্ধান, কোল এক্সপ্লোরেশন, এনভায়রনমেন্টাল মনিটরিং পরিবেশগত পর্যবেক্ষণ নাকি স্ট্রিমিং PF অ্যান্ড পেনশন ডিসবার্সমেন্ট
পিএফ পেনশন এবং বিতরণে সুশৃঙ্খল করা, নাকি কোল প্রাইস রেগুলেশন, কয়লার দাম নিয়ন্ত্রণ। কি হতে পারে এটা তো বুঝতেই পারছো না। আমাদের ট্রেডের ক্ষেত্রেও যারা সরকারি চাকরি করে, ধরো তাদের এই পেনশন স্কিম নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে যারা ধরো সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে একটা সিকিউরিটি রয়েছে, সরকারি চাকরির সাথে সাথে এই শব্দটা চলে আসে, সেটা হচ্ছে সিকিউরিটি। কিন্তু যারা ধরো কয়লা খনিতে কাজ করছে, আজ কোনো না কোনো তাদের জীবন ঝুঁকি নিয়ে কাজ করছে, তাদের কথা মাথায় রেখে কিন্তু এই শ্রমিকদের জন্য, কয়লার শ্রমিক যারা রয়েছে তাদের জন্য সি কেয়ার্স 2.0 পোর্টাল চালু করেছে। বেসিক্যালি তোমার যে পেনশন বিতরণ এবং সেই জিনিসটা যাতে সুশৃঙ্খল হয়, তাদের ফ্যামিলি মেম্বার কোনো কারণে অ্যাক্সিডেন্টালি তাদের ডেথ হলো, বাট তারপরে তাদের ফ্যামিলির কি হবে, বা অ্যাক্সিডেন্টে তার হাতের কোনো অংশ কিছু হয়ে গেল, তো এই ব্যাপারগুলোকে মাথায় রেখেই জিনিসটার উদ্যোগ। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তঃসেবা সংগঠন কমান্ড নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা আইন, কমান্ড নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা আইন 2023-এর অধীনে অধস্তন বিধিমালা জারি করেছে, যা আইনটিকে সম্পূর্ণ কার্যকর করছে। অন্তঃসেবা সংগঠন কমান্ড নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা আইন 2023 কবে কার্যকর করা হয়েছিল? কমান্ড নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা আইন কবে কার্যকর করা হয়েছিল বলো। আগস্ট 15, 2023, মে 10, 2024, এপ্রিল 1, 2025, নাকি জানুয়ারি 26, 2024? সেটা কিন্তু হয়ে যাচ্ছে কবে? সেটা হয়ে যাচ্ছে মে 10, 2024। মে 10, 2024-এ কিন্তু হয়ে যাচ্ছে ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশন কমান্ড কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন অ্যাক্ট নোটিফাইড। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। যা এটাতে কোয়েশ্চেন আউট হয়ে গেছে, কই না, চলো তোমাদেরকে একটু পড়িয়ে দিই। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বৃদ্ধির জন্য কোন কেন্দ্রীয় মন্ত্রী ডিপো দর্শন, অন্ন মিত্র এবং অন্ন সহায়তা অ্যাপ চালু করেছে? কি অন্ন মিত্র, ডিপো দর্পণ, অন্ন সহায়তা অ্যাপ লঞ্চ করেছে, সেটা কিন্তু প্রহ্লাদ যোশী। কে হয়ে যাচ্ছেন ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে, তার নামটা কিন্তু মনে রাখবে, প্রহ্লাদ যোশী। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন। মুভিং টু দ্য 9th। সরকার এনএসএফ গুলির জন্য সংশোধিত অনুদান ঘোষণা করেছে। এনএসএফ ক্রীড়া সংস্থাকে শক্তিশালী, ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন। আবার এনএসএফ মানে কি ম্যাম, এটা আবার কারোর প্রশ্ন যেন না আসে। এই বছর কতগুলি নতুন পেশাদার ক্রীড়া লীগ চালু করা হবে? এখনো স্যাংশনটা হয়ে গেছে, মনে হয় সেপ্টেম্বরেই হয়ে যাওয়ার কথা, সেটা হয়ে যাবে। কতগুলো নতুন স্পোর্টস রেগুলেশন হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে কত, 13টা। ঠিক আছে, চলো। আজকের ক্লাসটা কিন্তু খুব বেশি বড় থাকবে না, আজকের ক্লাসটা একটু ছোটই থাকবে, রেকর্ড করে দিয়ে যাচ্ছি যেহেতু। তোমরা কিন্তু কোয়েশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। আমি আবারও বলছি যে ম্যাম লাইভ নেই, ম্যামকে কিছু বলছি না, আমি তোমাদের এটুকু বলে যাচ্ছি, তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখব, তোমরা কে কি কমেন্ট করছো, ঠিকঠাক অ্যান্সার করছো কিনা সেটা কিন্তু আমি দেখব, কেমন, এটা মাথায় রেখো। চলো, সংশোধিত শক্তি স্কিম ফর হার্নেসিং অ্যান্ড অ্যালোকেটিং কয়লা ট্রান্সপারেন্ট ইন ইন্ডিয়া, নীতির প্রধান উদ্দেশ্য কি? নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে, আমি যদি এইটুকুনিকে বাদ দিই, সবটুকু বাদ দিয়ে মুছে যদি রাখি, নীতির প্রধান উদ্দেশ্য কি? সেটা হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে এসে পড়ছে, তাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টাকে যেন খুব সহজভাবে প্রেজেন্ট করা এবং মুখস্থ করতে, মনে রাখতে যাতে সুবিধা হয়, সেটাতেই হেল্প করা, ব্যাস। আচ্ছা, সৌরশক্তির বিনিয়োগকে উৎসাহিত করা, টু প্রমোট সোলার এনার্জি ইনিশিয়েটিভস, নাকি কয়লার বরাদ্দ প্রক্রিয়াকে সুগঠিত করা এবং কয়লার উপলব্ধতা বৃদ্ধি করা, নাকি শিল্পে, ওটা কয়লা হবে না, এটা কয়লা হবে, আমি তো তাই ভাবি, এটা কয়লা হবে, কয়লা হয়ে গেছে, সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে কি, টু স্ট্রিমলাইন দ্য কোল অ্যালোকেশন প্রসেস অ্যান্ড এনহ্যান্স কোল অ্যাফেবিলিটি, কয়লার বরাদ্দ প্রক্রিয়াকে সুগঠিত করা এবং কয়লার উপলব্ধিতাকে বৃদ্ধি করা। চলো
আর এটা তোমাদের জাস্ট বলে দিই, 5 টাকার জিনিসে তোমরা কি কি পেতে পারো সবাই দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে রয়েছে, কারোর যদি ইচ্ছা হয় তারা কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর আমাদের যে ট্যালিটা রয়েছে প্রত্যেকেই জানো, 5 টাকার ভ্যালিডিটি রয়েছে 5 দিনের জন্য, 329-এ পেয়ে যাচ্ছ তোমরা 3 মাসের ভ্যালিডিটি, 1099 পাবে 12 মাস। কেউ যদি কোনো রকম ব্যাচ নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগের ফোন নাম্বার দিয়ে দিলাম 7557050299, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো যদি কারোর কোনো ব্যাচ নিয়ে কোনো কোয়ারি থাকে, কেমন। আর কুপন কোড তোমরা যদি নিজেরাও ব্যাচ নিতে চাও নিতে পারো, NITI এটা হচ্ছে কুপন কোড। চলো পরবর্তী প্রশ্ন, এবার চলে আসছি আমরা ইকোনমি এবং বাজেট। কিসে? ইকোনমি আর বাজেট, ঠিক আছে। ইকোনমি এবং বাজেট রিলেটেড যা যা প্রশ্ন আছে সেটা একটু দেখে নিই। চলো প্রথম প্রশ্ন কি বলছে, 2020টা প্রশ্ন ডান। কে একবারে 20টার মধ্যে কটা ঠিক করেছো সেটাও কমেন্ট করবে, আমি কিন্তু দেখবো। 2024-2025 সালের কেন্দ্রীয় বাজেটে MSME মানে ক্ষুদ্র শিল্প যেটা রয়েছে সেই MSMEর ক্রেডিট মূল্যায়নের বিষয়ে কি ঘোষণা করা হয়েছিল? তার ক্রেডিট মূল্যায়নের জন্য কি ঘোষণা করা হয়েছিল? PSB will rely on traditional financial methods. PSB গুলি ঐতিহ্যগত আর্থিক পদ্ধতির উপর নির্ভর করবে, নাকি PSBS will build their own in-house capability for MSME? দেখো এই বড় বড় প্রশ্নগুলো দেখে কিন্তু ঘাবড়ালে হবে না, পরীক্ষায় কিন্তু এরকম রচনার মতো বড় বড় প্রশ্ন দিয়েছে, এবার স্টেটমেন্ট বেস ছিল তাও আবার, সেই জন্য একটু ডিটেলসে তো তোমাদেরকে পড়তেই হবে, কিচ্ছু করার নেই। সেটা কি হয়ে যাচ্ছে, 2024-25-এ কেন্দ্রীয় বাজেট MSMEর ক্রেডিট মূল্যায়নের জন্য ঘোষণা করেছেন যে PSB গুলি MSME ক্রেডিট মূল্যায়নের জন্য নিজস্ব অভ্যন্তরীণ ক্ষমতাকে তারা গড়ে তুলবে, ইন্টারনাল পাওয়ার উইল বি গ্রোন। চলো, কোন উদ্যোগের অধীনে ইন্ডিয়া ইনফোলাইন ফাইন্যান্স লিমিটেড, তোমরা একটু বুঝতেই পারবে এখানে IIFL লেখাই আছে। ইন্ডিয়া ইনফোলাইন ফাইন্যান্স লিমিটেডের 7টি শাখাকে সম্পূর্ণ নারী কর্মীদের দ্বারা পরিচালিত করছে। আজকেই তোমাদেরকে না নারী কর্মীদের দ্বারা পরিচালিত করছে। তোমাদেরকে রিসেন্টলি আমি ক্লাসে পড়িয়েছিলাম যে CISF এর কিন্তু পুরো একটা কমান্ড তৈরি করা হয়েছে 30 জন মহিলাদের দ্বারা, যেটাকে জেন্ডার ইকুয়ালিটিকে বোঝানোর জন্য, জেন্ডার কোয়ালিটি গ্রোনটাকে বোঝানোর জন্য 30 জন মহিলা দ্বারা গঠন করা হয়েছে। সেটা কোথায়? CISF এবং CRPF এ অলরেডি তার আগে কোবরা নামে একটা টিম কিন্তু অলরেডি মেড ছিল। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? এটা কিন্তু হয়ে যাচ্ছে শক্তি ব্রাঞ্চেস, মহিলাদের দ্বারা। এটা একটু মানে কি বলবো, একটু ভেবে উত্তর দিলে পারবে, এখানে নারী শক্তি আছে ঠিকই, বাট শুধু নারীদের জন্য যেটা করা হয়েছে তার নাম রাখা হয়েছে শক্তি ব্রাঞ্চেস, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, ভারত প্রথম বেসরকারি পুনঃ বীমা সংস্থা, ভারতের প্রথম বেসরকারি পুনঃ বীমা সংস্থা হিসাবে IRDAI কর্তৃক অনুমোদিত কোন বেসরকারি পুনঃ বীমা সংস্থা রয়েছে? বলো। পুনঃ বীমা সংস্থা রয়েছে ভ্যালু অ্যাটিক্স রিইন্স্যুরেন্স, GIC, লয়েডস অফ লন্ডন, নাকি মিউনিক রে? বলো। এটা বেসিক্যালি ইন্স্যুরেন্স রেগুলেটরি, ইন্স্যুরেন্স রেগুলেশন ছিল না, ইন্স্যুরেন্স রেগুলেটরি ছিল, জানো মনে হয় রেগুলেটরি ছিল, ইন্স্যুরেন্স রেগুলেটরি ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট, এটাকে বিকাশ করার জন্য ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটার ফুল ফর্ম ডেভেলপমেন্ট অথরিটি ভারত মাতা কি জয়। আমি না ইন্ডিয়া লিখে লাস্টে এটা লিখতে আমার যে কি অনীহা হয় ভগবানই জানে। যাই হোক, সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ, ভ্যালু অ্যাটিক্স রিইন্স্যুরেন্স হয়ে যাচ্ছে তার নাম। চলো পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া ওয়েব 3 ল্যান্ডস্কেপ রিপোর্ট অনুযায়ী ওয়েব 3 স্টার্টআপ প্রতিষ্ঠিত, ওয়েব
থ্রি স্টার্টআপ প্রতিষ্ঠাতাদের ক্ষেত্রে বিশ্বের ভারতের স্থান কোনটি? কোন ক্ষেত্রে দেখা হয়েছে ক্রাইটেরিয়া? ইন্ডিয়া ওয়েব 3 ল্যান্ডস্কেপ রিপোর্ট। কোন রিপোর্ট? ইন্ডিয়া ওয়েব 3 ল্যান্ডস্কেপ রিপোর্ট। রিপোর্টটার নাম মনে রাখবে। অনুযায়ী ওয়েব 3 স্টার্টআপ প্রতিষ্ঠাতার ক্ষেত্রে বিশ্বের মধ্যে অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে ভারতের স্থান কিন্তু রয়েছে থার্ড পজিশনে রয়েছে। এবং 1 নম্বর এবং 2 নম্বর পজিশনে কে রয়েছে তোমরা এই প্রশ্নটার সাথে সাথে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আমি দেখব। কোন ব্যাংক ভারতীয় শিল্প কনফেডারেশন ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং এ কাউন্সিলের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে, যা আইজিবিসি রেটেড সবুজ ভবনের জন্য অগ্রাধিকার ঋণ প্রদান করেছে? সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক নাকি গ্রামীণ ব্যাংক? সেটা কিন্তু হয়ে যাচ্ছে কে? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। ন্যাচারালি এই ব্যাংকগুলো হয় না, ওভারসিজ ব্যাংকে এইগুলোকে করে। চলো পরবর্তী প্রশ্ন। একটু ফাস্ট করাচ্ছি কিছু, মানে তোমাদেরকে এই জাস্ট 1 ঘন্টার মধ্যে পুরোটা কমপ্লিট করানো একটু চাপের, বাট তাও দেখা যাক। ওই জন্য আমি আজকে কোনো এক্সট্রা ডেসক্রিপশন দেবো না, যাতে তোমাদের প্রশ্নগুলো শুধু প্র্যাকটিস হয়। এবং তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আগে থেকেই জানিয়ে রাখছি, যারা তোমরা পরবর্তীতে ক্লাসটা দেখবে। কি বললাম? ইন্ডোরামা ভেঞ্চার্স পাবলিক কোম্পানি লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান ইন্ডোরামা ভেঞ্চার্স কোন দেশে অবস্থিত? ইন্ডোরামা ভেঞ্চার্স কোন দেশে অবস্থিত? সেটা হচ্ছে কোথায়? নেদারল্যান্ডে। কোথায় অবস্থিত? সেটা কিন্তু হয়ে যাচ্ছে নেদারল্যান্ডসে ইন্ডোরামা। চলো পরবর্তী প্রশ্ন। কোন সরকারি সংস্থা আর্থিক জালিয়াতি ঝুঁকির নির্দেশক? এটা পুরোটাই কিন্তু ইকোনমিক্যাল সেক্টরের প্রশ্ন বলেই দিয়েছি, বাজেট ইকোনমি রিলেটেড। কি বলছে? কোন সংস্থা আর্থিক জালিয়াতি ঝুঁকির নির্দেশক FIR চালু করেছে? সেটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স নাকি দূরসংযোগ বিভাগ, ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি। এটা নিজের মাথা কাটিয়েই বলতে পারবে তোমরা। সেটা কিন্তু হয়ে যাচ্ছে ডিপার্টমেন্ট। জানতাম অনেকে আরবিআই এটা ধারে কাছেও যাবে না। জালিয়াতির দায়িত্ব নেওয়া আরবিআই এর কাজ না, অন্য কাজগুলো কিন্তু আরবিআই করবে। ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনে বেসিক্যালি এই দায়িত্বটা কিন্তু নিয়েছে। চলো, এটা ইকোনমিক সেক্টর থেকে 8 নম্বর প্রশ্ন। 2025 সালের এপ্রিল মাসে ভারতের বর্তমান সাপ্তাহিক অবস্থাতে CWS অনুযায়ী শ্রম শক্তি অংশগ্রহণ হার LFPR কত ছিল? LFPR বলো তো কি? লেবার ফোর্স পার্টিসিপেশন রেট। এগুলো অ্যাকচুয়ালি লেবার ফোর্স পার্টিসিপেশন লেবার ফোর্স পার্টিসিপেশন রেগুলেশনই তো হয় মনে হয়, লেবার ফোর্স পার্টিসিপেশন। ও হার তো, আর ফর তো রেট, সরি হার, সংখ্যা হার রেট, ঠিক আছে। অনুযায়ী শ্রম শক্তি অংশগ্রহণের হার কত দেখা গেছে বর্তমানে ভারতের ক্ষেত্রে? কিন্তু এটা শুধু ইন্ডিয়া। সেটা কত? 80% মনে হয়। রেইজ ইন লেবার কত পার্সেন্ট? এটা আমিও ভুলে গেছি। এটা আমার খুব সম্ভবত মনে হচ্ছে 55.6% করিয়েছিলাম তোমাদেরকে, 55.6% করিয়েছিলাম। এটাই আমার যতদূর মনে হচ্ছে, যেটা আমি পড়িয়েছিলাম এটা। তোমরা একটু কনফার্মেশনটা দিও আমার সাথে একমত হলে, ঠিক আছে। চলো, একটাতে আবার মানে কোয়েশ্চেন রিভিল হয়ে গেছে, আরেকটাতে আবার উত্তরটা আসছে না। চলো, ভারতের শূন্য উৎসর্জন, জিরো কার্বন ইমিশন যেটাকে বলে, শূন্য উৎসর্জনের ট্র্যাকিং এর জন্য মূল করিডোর চিহ্নিত করে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাকে প্রকাশিত করেছে। সেই প্রতিবেদনটি কে প্রকাশিত করেছে? অধ্যাপক অজয় কুমার, নীতিন গডকরি, অমিতাভ কান্ত নাকি পীয়ূষ গোয়েল? কে করেছেন বলো? সেটা কিন্তু হয়ে যাচ্ছে প্রফেসর অজয় কুমার সুদ। প্রফেসর
অজয় কুমার সুদ। কি রিলেটেড? সেটা হচ্ছে জিরো উৎসর্জন, যেটা ট্র্যাকিং এর জন্য মূল করিডোর করা হয়েছে। চলো, মানে বেসিক্যালি সেখান দিয়ে এখন সবাই জানো যে করিডোর মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গা তৈরি করা, যেখান থেকে স্পেসিফিক শুধু সেই যানবাহন বা পশুদের জন্য পশুরা বা কোনো একটা পার্টিকুলার জিনিসপত্র যাওয়া আসা করার ব্যবস্থা করা হয় সেটা। 10 নম্বর প্রশ্ন, অলরেডি আমরা 30 নম্বর প্রশ্নে আছি, 10 নম্বর প্রশ্নে কিন্তু নয়। সম্প্রতি কোন 3টে কোম্পানিকে মিনিরত্ন ক্যাটাগরির 1A মর্যাদা দেওয়া হয়েছে? মিনিরত্ন, এগুলো সব মিনিরত্ন, নবরত্ন, মহারত্ন কোম্পানি কি, কোন পার্সেন্ট থাকবে, ইকোনমিক ফিল্ডের ভূমিকাকে সব করিয়ে দিয়েছি কিন্তু। ঠিক আছে, তো এগুলো আজকে তোমাদের রিভিশন, তোমাদের মক, তোমরা বলবে। অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে কে? মিল, আভ, নীল এবং লল। LOIOL। এর লল কেন বলছি? IOL। এবার জাতীয় বিষয়, ন্যাশনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ জাতীয় বিষয় সংক্রান্ত কিছু জিনিসপত্র আমরা দেখবো, সেটাকে বলবো আমরা ন্যাশনাল অ্যাফেয়ার্স। ন্যাশনাল অ্যাফেয়ার্স 4 নাম্বার টপিক আমাদের শুরু হচ্ছে। ঠিক আছে, চলো কি দেখি প্রশ্ন। মহারাষ্ট্রে INS ড্যাশ এর আশেপাশে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেগুলো করাচ্ছি সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে এটা ওভার ইম্পর্টেন্ট। আন্ডার ওয়াটার মিউজিয়াম এবং কৃত্রিম প্রবাল প্রাচীর তৈরি করা হবে। কোথায় করা হবে সেটা? আন্ডার ওয়াটার মিউজিয়াম এবং সেই কৃত্রিম প্রবাল প্রাচীর কোথায় করা হবে? তার নাম হচ্ছে গুলদার। মহারাষ্ট্রের INS গুলদারের আশেপাশে। এটা কিন্তু INS এর নাম বলেছি, কেমন, জায়গা নয়। চলো পরবর্তী প্রশ্ন। আরালাম বাটারফ্লাই স্যাংচুয়ারি। আরে বাবা, আরালাম বাটারফ্লাই স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক নাকি মহারাষ্ট্র? কি হবে বলে ফেলো ঝটপট। আরালাম বাটারফ্লাই স্যাংচুয়ারি ভারতের কোথায় অবস্থিত? ভারতে কিন্তু কেরালাতে অবস্থিত। এবং এখানে যে কটা রাজ্য রয়েছে, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক এবং মহারাষ্ট্রের প্রত্যেকটার একটা করে ন্যাশনাল পার্ক তোমরা কিন্তু কমেন্ট করে লেখো। আবারও বলছি, যদি ভাবো ম্যাম তো দেখবে না, আমি কিন্তু ওই দিনকে ক্লাসটা অবশ্যই দেখব, তোমরা কে কি বলছো। চলো পরবর্তী প্রশ্ন। দিল্লি মুম্বাই হাইওয়েতে ড্যাশ বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে নির্মিত হচ্ছে ভারতের প্রথম বন্যপ্রাণী করিডোর। মানে বলেই দিয়েছিলাম যে হাইওয়ে থাকে, তো হাইওয়ের মাঝপথে এখানে জঙ্গল, অনেক সময় কি হয়, এইখান দিয়ে যাওয়ার পথে ধাক্কা ধাক্কিতে অনেক পশু পাখি মারা যায়, তাই জন্য কি করা হয়েছে, 500 মিটার অনেকটা চওড়া হচ্ছে এরকম একটা করিডোর করা হয়েছে। মানে এখান দিয়ে এবার যাওয়া আসা করবে ঘুম্বি, এদের যেরকম ঘোড়া রাস্তার ওপর দিয়ে চলে যাবে। সেটা কোথায় করা হয়েছে বলো তো? সেটা কিন্তু সব থেকে রাজস্থানের রণথাম্বার ন্যাশনাল পার্কের কাছে। আর জিম কর্বেট তো সব থেকে প্রাচীন। চলো পরবর্তী প্রশ্ন। ভারতে প্রথম ভ্যারিয়েবল স্পিড পাম্প স্টোরেজ প্ল্যান্ট কোথায় অবস্থিত? ভারতে প্রথম, আবারও বলেছি তোমাদেরকে, প্রথম শব্দটা যেখানেই দেখবে, প্রথম শব্দটা তোমরা যেখানে দেখবে তার মানে বুঝতে হবে এটার ইম্পর্টেন্স কতটা আছে। কেমন? প্রথমবার মানে প্রথম শব্দটা, মানে যে জিনিসটা প্রথমবার হবে না, তার পরবর্তী সময় সেটা স্ট্যাটিকে চলে যাবে কিন্তু। ঠিক আছে, তাহলে কি বলছে? ভারতের প্রথম ভ্যারিয়েবল স্পিড পাম্প স্টোরেজ প্ল্যান্ট কোথায় অবস্থিত? সেটা কিন্তু হয়ে যাচ্ছে উত্তরাখণ্ডে, এবং যেখানে UCC ইউনিফর্ম সিভিল কোড প্রথম চালু হয়েছিল। ঠিক আছে, একটার সাথে আরেকটাকে রিলেট করে পড়তে হবে, তাহলে দেখবে সবকিছু মনে থাকবে। তাহলে প্রথম কিন্তু স্পিড পাম্প স্টোরেজ প্ল্যান্ট কোথায় করা হয়েছে? উত্তরাখণ্ডে। পরবর্তী প্রশ্ন। ভারতের নতুন স্বাভাবিক অপারেশন সিন্দুরের প্রথম বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদীর উল্লেখ করা 3টে মতবাদ। এটা কিন্তু আবারও বলছি, স্টেটমেন্ট বেসড যে সমস্ত কোয়েশ্চেন হবে তার সাথে সম্পর্কযুক্ত বা সেই রকম ধরনের প্রশ্ন। 3টে মতবাদ। ভারতের জাতীয় নিরাপত্তা পদ্ধতিতে প্রধানমন্ত্রী মোদী কোন বড় পরিবর্তন ঘোষণা করেছিলেন? কারণ অপারেশন সিন্দুর আমরা প্রত্যেকেই জানি
সেই বিশেষ বিশেষ সময়, তারপরে সেইটার পরে তিনি যখন বক্তব্য রেখেছিলেন তার মধ্যে কিন্তু প্রধান শক্তির মাধ্যমে শান্তি, পিস থ্রু স্ট্রেংথ, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং নারী শক্তির জয়, এই কথাটাও কিন্তু বারবার উঠে এসেছিল। আর যেখানে মহিলাদের দ্বারা যেহেতু পরিচালনা করা হয়েছিল, তার জন্যই সেই বেসিক্যালি যেহেতু ওখানে মহিলাদের হাজবেন্ডদেরকে মারা হয়েছিল, সেই সিঁদুর মেয়েদের মুছে দেওয়া হয়েছিল, সেইটাকেও ইন্ডিকেট করে অপারেশন সিঁদুর নামটা কিন্তু রাখা হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2025-26 বাজার মৌসুমের জন্য খারিফ ফসলের ন্যূনতম আর্থিক মূল্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2025-26 বাজার মৌসুমের জন্য খারিফ ফসলের মূল্য ন্যূনতম মূল্য এমএসপি অনুমোদন করেছে। কোন ফসলের মূল্য এমএসপিতে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে? এমএসপিতে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। রাগি, তুলা, নিজার বীজ নাকি তিল? সেটা হয়ে যাচ্ছে কি নিজার সিড বা নিজার সিড যেটাকে বলা হয় তার দাম। চলো, কোন রাজ্য ভারতের প্রথম ট্রান্সমিডিয়া, আবারও বলছি প্রথম শব্দটা মানে দেখতেই পাচ্ছ, ট্রান্সমিডিয়া এন্টারটেনমেন্ট সিটি স্থাপন করা হবে? কোন রাজ্যে ভারতের প্রথম ট্রান্সমিডিয়া এন্টারটেনমেন্ট সিটি স্থাপন করা হবে? তেলেঙ্গানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক? কি হবে ঝটপট বলো, তোমরা বলার আগে আমি বলে দেবো আজকে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কোথায়? অন্ধ্রপ্রদেশের যিনি সিএম চন্দ্রবাবু নাইডু, তিনি কিন্তু ভারতের মধ্যে সব থেকে ধনী মুখ্যমন্ত্রী। চলো পরবর্তী প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারায় উল্লেখ করে সুপ্রিম কোর্ট ডিজিটাল অ্যাক্সেস এর অধিকারকে জীবন এবং স্বাধীনতার অধিকারের একটি সহজাত উপাদান হিসাবে গুরুত্ব দিয়েছে? জীবন একটি সহজাত উপাদান হিসাবে গুরুত্ব দিয়েছে। সেটা কি হয়ে যাচ্ছে, কত নাম্বার ধারা? ধারাটা কিন্তু হয়ে যাবে কত? আর্টিকেল 21। আর্টিকেল 21। তোমরা আমাকে কমেন্ট করে বলবে আর্টিকেল 14 বা ধারা 14তে কি উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। কেমন? চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগোই। 2025-এ কোন ভারতীয় রাজ্যকে আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ শিক্ষিত ঘোষণা করা হয়েছে? তোমাদেরকে শর্টসের মাধ্যমেও বলে দিয়েছি, সেটা কি হবে? সেটা কিন্তু হয়ে যাবে মিজোরাম। আবারও বলে রাখি এর সাথে সাথে কিছু পয়েন্ট, অর্থাৎ এটা রাজ্য যখন আমরা বলবো সেটা কিন্তু হয়ে যাচ্ছে মিজোরাম। এবং যখন সিটি আমরা বলেছি লিটারেট সিটি কি হবে? কোজিকোর হয়ে যাবে লিটারেট সিটি। এবং পুরোপুরি ডিজিটালি লিটারেট সেটা কিন্তু কে হয়েছে? সেটা কিন্তু হয়েছে কেরালা। ঠিক আছে, এবং মামলাপুরম টোটালি ডিজিটালি সিটি। চলো 10 নম্বর প্রশ্ন এই টপিকে। কোটা এবং পুরীতে গ্রিনফিল্ড বিমানবন্দরের নীতিগত অনুমোদন কে দিয়েছে? কে আর দিতে পারে? কোন মিনিস্ট্রি যাবে? একমাত্র রামমোহন নাইডু কিঞ্জারাপু। তিনি কোন মিনিস্ট্রি আন্ডারে রয়েছেন বলো তো? বলবো না, সি দিয়ে শুরু, বললাম না, বাকিটা তোমরা বলবে। চলো 5 টাকায় কি কি সেটা তো তোমাদেরকে বলাই আছে, কেউ যদি নিতে চাও অবশ্যই নিয়ে নিতে পারো। আর বেশি আজকে ব্যাচ নিয়ে বলবো না। আমাদের লাস্ট টপিক, 5টা টপিক বেঁচেছিলাম, তার মধ্যে হচ্ছে লাস্ট অ্যাওয়ার্ডস এবং সম্মান পুরস্কার যা রিলেটেড হতে পারে সেইটা নিয়ে আজকে আমরা লাস্ট প্রশ্নটা দেখব, মানে লাস্ট টপিক। প্রথম প্রশ্ন কি বলছে? কোন সংস্থা ফুড প্ল্যানেট প্রাইজ 2025 জিতেছে? বায়োএনটেক, নাইট্রোক্যাপ্ট, ইকোগ্রন নাকি অ্যাগ্রিনোভা? কোন সংস্থা ফুড প্ল্যানেট প্রাইজ জিতেছে? সেটা কিন্তু হয়ে যাচ্ছে কে? এই অবধি থেকে আমার নামটা বোঝা যায়, NIT অবধি। তারপরে কি? নাইট্রোক্যাপ্ট। চলো পরবর্তী প্রশ্ন। ইন্ডিয়া পোস্ট
পেমেন্টস ব্যাংক আইপিপিবি ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25 জন্য কোন পুরস্কার জিতেছে? আবারও বলছি, ব্যাংকের নাম এবং পুরস্কারটা কোন ইয়ারের সেটাও কিন্তু উল্লেখ রয়েছে। দেখতে পাচ্ছ, এটা 25-26 ইয়ারের কিন্তু নয়, এটা ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু 2024-25 আছে। সেটা কি হয়ে যাচ্ছে? ডিজিটালি পেমেন্টস অ্যাওয়ার্ড। কি পেয়েছে? ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। কে পেয়েছে? ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকস আইপিপিবি। এখানে তুমি আইবিপিএস ক্লার্ক, আইবিপিএস পিও পরীক্ষা দিয়ে তুমি এই ব্যাংকে চাকরি করতে পারবে। চলো, 78তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যাল। ফিল্ম ফেস্টিভ্যালটার নাম কি? লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্র নির্মাতা আলেকজান্ডার পেইন কোন পুরস্কার পাবেন? পেয়ে গেছেন অলরেডি। সে অ্যাওয়ার্ডটার নাম কি? তিনি হচ্ছেন হানরি লিওপার্ড অ্যাওয়ার্ড। হানরি লিওপার্ড অ্যাওয়ার্ড কিন্তু কে পেয়েছেন? 78তম লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছেন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। এটা একটু ফাস্ট করিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট মানে বেশি দেরি করলে তোমাদেরই সময় যাবে, তাই তাড়াতাড়ি করে নিও ক্লাসটা। 2025 সালে কোন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে দেশি উন জুরি পুরস্কার জিতেছে? দেশি উন কিন্তু নাম, তার সে জুরি পুরস্কার জিতেছে কোন কোন মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসব বা যে অ্যাওয়ার্ড ফাংশন বলতে পারো, সেটা হচ্ছে কি? অ্যানিমে ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভ্যাল। অ্যানিমে ইন্টারন্যাশনাল অ্যানিমেশন ফেস্টিভ্যাল। আমি এর ট্রেলারটা দেখবো ভেবেছিলাম, তারপরে আর লাস্ট অব্দি দেখা হয়নি। চলো, 2025 সালের মিস ওয়ার্ল্ড খেতাব কে জিতেছে? এটা একদম ফেমাস প্রশ্ন, তোমাদের এতদিনে সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা, আর বেশি সময় দিলাম না। ওপাল সুচেতা কি? থাইল্যান্ডের থেকে বিলং করে। ওপাল সুচেতা সুয়াংশ্রী চুঙ্গাশ্রী। ওপাল সুচেতা অব্দি মনে রাখবি, তাহলেই হবে। চলো, ভারত কোন আন্তর্জাতিক ফোরামে WHO থেকে ট্র্যাকোমাকে জনস্বাস্থ্য সমস্যা হিসাবে পুরোপুরি নির্মূল করার শংসাপত্র দিয়েছে? মানে সেখান থেকে ট্র্যাকোমা রোগটা টোটালি নির্মূল হয়ে গেছে, সেই শংসাপত্র দিয়েছে। কে দিয়েছে? WHO দিয়েছে। এটার কোথায় দিয়েছে? 78তম হেলথ অ্যাসেম্বলিতে শংসাপত্র পেয়েছে। ভারতের কোন আন্তর্জাতিক ফোরামে? WHO থেকে কিন্তু ট্র্যাকোমাকে ভারত পেয়েছে। এইটা হচ্ছে রোগ, WHO থেকে ট্র্যাকোমা জনসমস্যা হিসাবে নির্মূল করার শংসাপত্র দিয়েছে। চলো, 2025 সালের কান উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানসূচক পাম ডিওর কে পেয়েছেন? এই অ্যাওয়ার্ড গুলো পুরো ফেমাস, পরীক্ষায় আসবেই। টুক করে একটা করে কোয়েশ্চেন দেখে নেবে এর মধ্যে থেকে, তখন মনে পড়বে আমার কথা। তো কে পেয়েছেন? লিওনার্দো ডিক্যাপ্রিও, জুলিয়েট বিনোসে, রবার্ট ডি নিরো নাকি ডেভিড লঞ্চ? কে পেয়েছেন? সেটা হচ্ছে রবার্ট ডি নিরো। এটা হচ্ছে লিওনার্দো ডিক্যাপ্রিও, টাইটানের সিনেমার নায়ক। চলো পরবর্তী প্রশ্ন। বানু মুস্তাক তার ছোট গল্পের সংকলন দিয়ে বুকার পুরস্কারের ইতিহাসে সৃষ্টি করেছেন। তিনি বুকার পুরস্কার ইতিহাস সৃষ্টি করেছেন। বইটির নাম কি? বানু মুস্তাকের লেখা বইটির নাম হয়ে যাচ্ছে কি? আমি বলেই দিয়েছিলাম একে, হার্ট ল্যাম্প। এই ল্যাম্পটা মুছে গেল, হার্ট ল্যাম্প। চলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে 58তম জ্ঞানপীঠ পুরস্কার দিয়েছেন? 58তম, মনে রাখবে, 58তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কে? জগৎবন্ধু রামভদ্রাচার্য এবং গুলজার। এই দুটো নাম অলরেডি তোমাদের মুখস্থ হয়ে গেছে, তাও বলে দিলাম। আর লাস্ট প্রশ্ন, 2025 সালের বিশ্ব খাদ্য পুরস্কার কে জিতেছে? ওয়ার্ল্ড ফুড প্রাইজ। সেটা কিন্তু পেয়ে গেছে কে? মারিয়াঙ্গেলা হাঙ্গারিয়া। তো আজকের টপিক ওয়াইজ বুকস অ্যান্ড অথরও রয়েছে। চলো ঝটপট করিয়ে দিই। বুকস অ্যান্ড অথরের মধ্যে উইন দ্য ব্যাটেল অফ ইয়োর মাইন্ড, স্কুললেস, রিড মোর। বইটির লেখককে? বইটির লেখক হয়ে যাচ্ছেন রীতা রামমূর্তি গুপ্তা। এটা খুব ফাস্ট করবো, আমার একদম খেয়াল ছিল না বুক অ্যান্ড অথরও ছিল। আচ্ছা, লাস্টে রয়েছে ইন্ডিয়া
2024 বা India@2047। চার্টস রোডম্যাপ টু গ্লোবাল ইকোনমি লিডারশিপ বইটির লেখক কে? এসপি শর্মা। এটা তোমরা প্রত্যেকেই জানো। পরবর্তী প্রশ্ন, ভারতের ইতিহাসের উপরে অ্যান্ড্রে ট্রুসোর সর্বশেষ বইটির নাম কি? অ্যান্ড্রে ট্রুসোকের সর্বশেষ বইটির নাম কি হয়ে যাচ্ছে? 5000 ইন্ডিয়া 5000 ইয়ার অফ হিস্ট্রি। 5000 ইয়ার অফ হিস্ট্রি। India's finance ministers 3 different strokes 1998 to 2014 বইটির কার লেখা? বইটির লেখক হয়ে যাচ্ছেন এ কে ভট্টাচার্য। এ কে ভট্টাচার্য। নেক্সট প্রশ্ন, অ্যামানা লাইফ ফ্রিডম। অ্যামানা লাইফ ফ্রিডমের রচয়িতা কে? অ্যামানা লাইফ ফ্রিডমের রচয়িতা হয়ে যাচ্ছেন কে? চৌরা মারাকেমি। চৌরা মাকারেমি, সরি মারাকেমি নয়, মাখারেমি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, প্রবীণ অভিনেতার পরিচালক বিবেক লাগু 74 ইয়ার্স বয়সে মারা গিয়েছেন। বিবেক লাগু কোন ভাষার থিয়েটার এবং টিভির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন? তার ল্যাঙ্গুয়েজ কি ছিল? সেটা হচ্ছে মারাঠি। মারাঠির কিন্তু টিভির থিয়েটার এবং টিভির বিশেষভাবে বিখ্যাত ছিলেন। ফ্রেডরিক ফরসাইথের সব থেকে বিখ্যাত বই কোনটি? ফ্রেডরিকের সব থেকে বড় বিখ্যাত বই কিন্তু দ্য ডে অফ দ্য এন্ড জাকা। দ্য ডে অফ দ্য জ্যাকেল, সরি দ্য ডে অফ দ্য জ্যাকেল কিন্তু ফ্রেডরিকের ফরসাইথের সব থেকে বিখ্যাত বই। আর পরের প্রশ্নটা, সাহিত্য একাডেমি বিজয়ী পারেঙ্কারের কাঙ্কানি গল্পের সংগ্রহ ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। গল্পগুলো ইংরেজিতে সংবাদ কে করেছেন? বিদ্যা পাই। বিদ্যা পাই, এটাও তোমরা জানো। তারপরে অ্যানাগ্রাম ডেস্টিনি। অ্যানাগ্রাম ডেস্টিনি উপন্যাসের লেখক কে? সেটা হয়ে যাচ্ছে কে? গ্রীষ্মা শাহ। গ্রীষ্মা শাহ। লাস্ট প্রশ্ন, কে প্রজালা কাথে না আত্মকথা? প্রজালা কাথে না আত্মকথা বইটি লিখেছেন? সেটা কিন্তু হয়ে যাচ্ছে কে? বন্দারু দত্তাত্রেয়। বন্দারু দত্তাত্রেয়। তো এই ছিল আজকের ক্লাস তোমাদের জন্য। এটা একটা রিটার্ন গিফটও বলতে পারো টিচার্সদের জন্য। একটা স্পেশাল টপিক ওয়াইজ করিয়ে দিয়ে গেলাম। তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ যারা ক্লাসটা দেখছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছো, আর কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। তো চলো তোমাদেরকে আবার দেখাই হবে লাইভ ক্লাসে। আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ।